আমাদের আজকের উইকলি মিটিং এর আলোচনার বিষয় হচ্ছে এক্সপেরিমেন্ট নাম্বার 2। তো তোমাদের যদি জেনারেল কোনো কোয়েশ্চেন থাকে তোমরা করো এক্সপেরিমেন্ট নাম্বার 2 রিলেটেড। এক্সপেরিমেন্ট 2 এর যে ভিডিওটা আপলোড করা হয়েছিল ওটা সবাই দেখছো? জি স্যার। জি স্যার। আচ্ছা, তো ওখান থেকে তোমাদের তো বেশ কিছু প্রশ্ন ছিল এন্ড অফ দ্য রিপোর্ট। ওই প্রশ্নগুলা বা শুধু রিপোর্ট সাবমিশন বা যে কোনো জেনারেল কোনো কোয়েশ্চেন থাকলেও করতে পারো আর কি, এক্সপেরিমেন্ট 2 রিলেটেড। আমাদের এই মিটিং এর কথা তো আগেই বলছিলাম, এটা কিন্তু জেনারেল একটা মিটিং। এখানে তোমাদের প্রবলেম সলভিং নিয়ে মূলত আলোচনা করা হবে আর কি। তোমাদের তরফ থেকে যে তোমরা প্রবলেম গুলো ফেস করতেছো বা যদি আরো কোনো কিছু জানার থাকে ডিটেলস, তখন সেগুলো নিয়ে আলোচনা করা হবে। আদারওয়াইজ এই মিটিংটা আর কি এমন না যে এখন আবার লেকচার দেওয়া হবে, এরকম কিছু না। আর ওই দিন আমি যখন ভিডিও রেকর্ডটা করতেছিলাম, আমার সাথে তিনজন ছিল, অনিন্দ, সাইফ ছিল, নাইম ছিল, আর হচ্ছে সোহান ছিল। ওরা তিনজন আমাকে হেল্প করছে। আর হচ্ছে যে মানে কি বলতে চাইছিলাম যে তোমাদের মানে এখন তো 2টা ল্যাব হয়ে গেছে। তো প্রথম দিকে স্যারের একটা প্ল্যান ছিল যে 2টা ল্যাব পর পর আমরা পরীক্ষা নিব। তো এই ব্যাপারে যদি স্যার কিছু বলেন যে 2টা ল্যাব পর পর যদি ছোট করে কোনো একটা পরীক্ষা নিতে হয় এমসিকিউ টাইপের। আমরা একটা এমসিকিউ টাইপের পরীক্ষা নিতে পারি অবশ্যই, যদি 2টা তো ল্যাব হয়ে গেছে অলরেডি। জি স্যার, জি স্যার, শোনা যাচ্ছে স্যার। আচ্ছা, তো তাহলে তো একটা ডেট দিতে হবে আর কি, পরীক্ষার জন্য একটা ডেট দিতে হবে। আমরা তাহলে একটা কাজ করতে পারি যে নেক্সট বৃহস্পতিবারে আমরা এই সময় কি পরীক্ষার ডেটটা দেওয়া যায়? জাস্ট একটা এমসিকিউ পরীক্ষা দিবা তোমরা জি স্যার। এই 2টা ল্যাবের উপরে, 2টা ল্যাবের ছোটখাটো সমস্ত ব্যাপারে মানে সমস্ত ব্যাপারে মানে এই ল্যাবের এই 2টা ল্যাবের উপরে এমসিকিউ টাইপের কোশ্চেন থাকবে, হয়তো 10 মিনিটের। জি, একটা কুইজ আমরা নিয়ে নিতে পারি এই গুগল ফর্মে। জি, বৃহস্পতিবার হইলেই ভালো হবে স্যার। অন্য অন্য দিন তো ওরা ক্লাস ওয়ার্ক নিয়ে বিজি থাকে, বৃহস্পতিবার এই সময়টাই আমার মনে হয় সবাই ফ্রি থাকে, কমন একটা সময়। হ্যাঁ, বেশি সময়ও লাগবে না তোমাদের, 10 জি মিনিটের হয়তো একটা কুইজ হবে, 10 জি। মিনিটের সময় মতো লাগবে। স্যার একটা কোশ্চেন। হ্যাঁ বলো। স্যার যে কুইজটা স্যার আমরা দেখা যাচ্ছে 2টা এক্সপেরিমেন্ট পরপর যে আমরা যে মানে পরীক্ষাটা এক্সামটা আপনারা নিতে চাচ্ছেন না, তাহলে জি আমাদের যে মিডের আগে যে ফাইনালটা হয়তো সেটা কুইজ জি। টাইপ বা রিটেন টাইপ কিছু না, ওইটা তো দরকার। হবেই। ওইটা আর ও একটু বড় স্কেলে হবে। মিডের আগে যে পরীক্ষাটা হবে ওইটা ধরো তোমার 30 মিনিট বা 40 মিনিটের একটা পরীক্ষা হবে। আর এখন যে পরীক্ষাটা আমরা নিব এটা খুবই জাস্ট তোমরা ল্যাবে আসো কিনা, মানে তোমরা তো 2টা ল্যাবের ভিডিও দেখতেছো, তারপর ক্লাস করতেছো, ল্যাব রিপোর্ট গুলা তৈরি করতেছো, জাস্ট খুবই সিম্পল। এই পরীক্ষাগুলো হবে খুবই সিম্পল, জাস্ট তুমি 2টা ল্যাব সম্বন্ধে জানতেছো কিনা। কারণ আমরা তো তোমাদেরকে ফলো করতে পারতেছি না। ধরো ল্যাব ক্লাসে যদি তুমি আসতা, তাহলে আমি তোমাকে প্রশ্ন করতেছি, তুমি উত্তর দিতেছো, আমি কিন্তু বুঝতাম যে না তুমি কাজের মধ্যে আসো। এখন তুমি কাজের মধ্যে আসো কিনা টেস্ট করার জন্য এই পরীক্ষাটা। ওই যে স্যার বললেন না, জাস্ট 10 বা 15 মিনিট, ম্যাক্সিমাম 15 মিনিট তোমাকে কিছু এমসিকিউ টাইপের কোশ্চেন দেওয়া হবে, এবিসিডি থাকবে বা ট্রু ফলস থাকবে, তুমি উত্তর করবে, কোনো কিছু লেখা লাগবে না। তাইলে আমরা বুঝতে পারবো যে না তুমি 2টা ভিডিও দেখতেছো, তারপর তুমি ল্যাব রিপোর্ট গুলো তৈরি করতেছো, তুমি ল্যাবের সাথে সাথে আগাচ্ছ। আর নাহলে হবে কি, একদম 4 সপ্তাহ পরে যদি আমরা একটা পরীক্ষা নেই, তুমি এই 4 সপ্তাহ কিছুই করো নাই, তখন তুমি হিমশিম খাবা, বুঝো নাই? এই জন্য তোমাকে কাজের মধ্যে রাখার জন্য এই পরীক্ষাটা, এটা খুবই শর্ট একটা পরীক্ষা হবে। এবং এটা হবে ম্যাক্সিমাম ধরো 15 মিনিটের। ওখানে প্রথম 2টা এক্সপেরিমেন্ট রিলেটেড কিছু শর্ট কোশ্চেন দেওয়া হবে আর কি, এমসিকিউ টাইপ। বুঝতে পারছি স্যার। হ্যাঁ আর এটা তোমাদের জন্য আরো ভালো হবে, কারণ হচ্ছে যে 2টা লেকচার তোমরা যদি 2টা লেকচারে তো তোমরা দেখছোই যে একেবারে ডিটেইলে সবকিছু কিন্তু বলে দেওয়া আছে। এই ল্যাব রিলেটেড কিন্তু সমস্ত কিছু, যত ইনফরমেশন বলো, যত ছোটখাটো ইনফরমেশন হোক না কেন, সেগুলো কিন্তু তোমাদেরকে দেওয়া হয়েছে। তো এইটা যদি তোমরা ভালো করে লেকচার শোনো, তোমাদের আর ল্যাব রিপোর্টও ল্যাব ম্যানুয়ালও আমার মনে হয় যে দেখতে হবে না। শুধুমাত্র এই 2টা লেকচার ভিডিও যেটা দেওয়া আছে সেটা দেখলেও তোমাদের এই 2টার জন্য প্রিপারেশন হয়ে যাবে। জি স্যার। একটু ভালো করে যদি অবজার্ভ করো তাহলে।
নেক্সটে কারো কারো কোশ্চেন থাকলে জিজ্ঞেস করো তোমরা, যদি এই ল্যাব রিলেটেড এই যে দুইটা ল্যাব হয়ে গেল, এই দুইটা ল্যাব রিলেটেড যদি কোনো কোশ্চেন কারো থাকে সেটা জিজ্ঞেস করো। স্যার তাহলে মানে কোশ্চেন, স্যার আমার একটা জায়গায় খটকা লাগতেছে যে দেখা যাচ্ছে যে স্যার ওভারলোড রিলে আর ওভার কারেন্ট রিলে দুইটা কি মানে সেম দাঁড়াচ্ছে না স্যার? যদি ওভারলোড হয় দেনই তো ওভার কারেন্ট হবে, মানে ওভারলোড মানে দেখা যাচ্ছে যে ওভারলোড হইলে সেটা দেখা যাচ্ছে ওভার কারেন্টকে প্রোটেকশন করতেছে, আর ওভার কারেন্ট রিলে তো ঘুরে তো একই রকম জিনিসটা না স্যার? না আসলে ডিফারেন্টটা কোন জায়গায় স্যার? আচ্ছা, এটার ডিফারেন্স হচ্ছে গিয়ে ওভারলোড প্রোটেকশন যদি হয়, ওভারলোড প্রোটেকশনে আমরা বলছিলাম যে মাইমেটালিক স্ট্রিপ ইউজ করি, তাই না? জি স্যার। বাইমেটালিক স্ট্রিপের একটা কিন্তু প্রবলেম আছে। প্রবলেমটা কি? প্রবলেমটা হচ্ছে এটা টেম্পারেচারের উপরে এর ক্যারেক্টারিস্টিক্সটা কিন্তু ভ্যারি করে, জি স্যার। ঠিক আছে? এখন যদি এটা সারাউন্ডিং টেম্পারেচারের উপরেও কিন্তু তার ক্যারেক্টারিস্টিক্স ভ্যারি করতে পারে। জি তা স্যার। একটা রিলেকে তুমি নিলা 10 অ্যাম্পিয়ারে, সে একটা সময় পরে অপারেট করলো শীতকালে। এখন গরমকালে যদি তুমি ওই রিলেটা নাও, সে কি 10 অ্যাম্পিয়ারে ঠিক ওই সময় অপারেট করবে? না স্যার, তার মানে কি তার ক্যারেক্টারিস্টিক্স কিন্তু চেঞ্জ হয়ে যাচ্ছে। চেঞ্জ হয়ে যাবে। জি স্যার। তো ওই ওভারলোড বা থার্মাল বা এই ম্যাগনেটিক বায়োমেটালিক স্ট্রিপ দিয়ে আমাদের ক্যারেক্টারিস্টিক্সটা কিন্তু সব সময় অ্যাকুরেট পাওয়া যায় না। জি কিন্তু স্যার। যখন আমাদের হাই ভোল্টেজ লাইনে আমরা প্রোটেকশন দিব, যেটা তোমাদেরকে এই লাস্ট এই এক্সপেরিমেন্ট নাম্বার 2 তে দেখানো হয়েছে, বিভিন্ন ধরনের ইলেকট্রোমেকানিক্যাল রিলে। এই ইলেকট্রোমেকানিক্যাল রিলেতে কিন্তু কোনো থার্মাল পার্ট নাই, না স্যার। দেখছো? না স্যার, কোনো থার্মাল পার্ট নেই স্যার। থার্মাল পার্ট না থাকে এখানে কোনো হিটিং হবে না, বেন্ডিং হবে না। জি স্যার। এখানে কিন্তু ইন্ডাকশন প্রসেসে আমাদের কিন্তু মুভিং কন্ট্যাক্টটা ফিক্সড কন্ট্যাক্টের কাছে আসছে বা দূরে যাচ্ছে। জি স্যার। সো এই কারণে আমাদের যদি 10 অ্যাম্পিয়ারে শীতকালে বলো বা গরমকালে বলো, যে কালেই বলো না কেন, সব সময় কিন্তু তার অপারেটিং টাইম এক্স্যাক্টলি সেম হবে। জি স্যার। বুঝতে পারছো? সো জি প্রিসাইজ স্যার। মেজারমেন্টের জন্য, আমাদের প্রোটেকশনের জন্য অবশ্যই আমাদের এই ইলেকট্রোমেকানিক্যাল রিলে যেগুলো আছে সেগুলা, কিন্তু থার্মাল রিলেগুলো আমাদের সাধারণত লোড প্রোটেকশনের জন্য, যে যেমন আমাদের মোটর, ইন্ডাকশন মোটর বলো বা হেভি লোড যেগুলো আছে, সেগুলো প্রোটেকশনের জন্য আমরা সাধারণত এই থার্মাল ওভারলোড রিলেগুলো ইউজ করি। বোঝা গেছে? স্যার থার্মাল ওভারলোডের রিলের কাজটা আমরা মানে এই ইলেকট্রোমেকানিক্যাল যে ওভার কারেন্ট রিলে এটার দ্বারা করতে পারতাম না স্যার? তা পারতাম, কিন্তু কস্টিং কি বেড়ে যেত না? হ্যাঁ, এটা একটা ইস্যু আছে স্যার। হ্যাঁ। কস্টিং বেড়ে যেত। এটা রিলেটার ছবি তো তোমাদের দেখানো হয়েছিল, এই রিলেটার কিন্তু অনেক বড়, ঠিক আছে? এবং এটার কস্টিং, এটার যে কস্টিং হবে এটার থেকে হয়তো 10 ভাগের 1 ভাগও হবে না এই রিলে, ঠিক আছে? তো এখানে কস্টিং এর একটা ব্যাপার আছে, সেজন্য আমরা সবসময় এটাই ইউজ করব। স্যার আরেকটা কনফিউশন এখানে এরকম লাগতেছে, যদি স্যার আমাদের থার্মাল ওভারলোডের রিলের মানে ওয়ার্কিং প্রিন্সিপালটা যদি আমাদের স্যার সাপোজ আমাদের একটা মানে ওই এমসিবি মানে মিনিয়েচার সার্কিট ব্রেকারের মানে ওখানে ওভারলোডের মেকানিজম দুইটা তো সেম, তাহলে এটাকে কেন আমরা রিলে বলতেছি স্যার? মানে রিলে কেন স্যার, মানে আলাদা একটা ক্যাটাগরি কেন স্যার? হ্যাঁ, সেটাই বলতেছি। রিলেটা হচ্ছে একটা সিগন্যালিং ডিভাইস, এটা কিন্তু একটা সিগন্যালও দিবে তোমাকে। সার্কিট ব্রেকার দিয়ে কিন্তু আমরা কোনো সিগন্যাল পাবো না। না স্যার। হ্যাঁ স্যার, সার্কিট ব্রেকার কোন? জি কিন্তু আমরা স্যার। কোনো সিগন্যাল পাবো না। জি স্যার। রিলের ভিতরে কিন্তু কন্টাক্ট আছে একটা, নরমালি ওপেন কন্টাক্ট, নরমালি ক্লোজ কন্টাক্ট, এটা দেখানো হয়েছিল তোমাদের, তাই না? নরমালি ওপেন কন্টাক্ট থাকে, নরমালি হ্যাঁ ক্লোজ। স্যার, এটা আপনার ইলেকট্রোম্যাগনেটিক রিলের ক্ষেত্রে এটা দেখছি স্যার, কিন্তু স্যার মানে থার্মাল রিলের থার্মাল ক্ষেত্রে যে মানে নরমালি রিলে, ওপেন বা হ্যাঁ থার্মাল রিলেতেও তোমার নরমালি ওপেন কন্টাক্ট। রিলে মানেই হচ্ছে একটা কন্ডিশনাল সুইচ, সো এটার ভিতরে তোমার নরমালি ওপেন কন্টাক্ট থাকবে, নরমালি ক্লোজ কন্টাক্ট থাকবে। সো সিগন্যাল তোমার যদি পেতে হয়, তোমার একটা মোটর বন্ধ হয়ে পড়ে আছে, তোমার তো জানা লাগবে যে মোটরটা বন্ধ হয়ে আছে, আমার ফ্যাক্টরিতে একটা মোটর চলতেছে না। তো তোমার তো একটা, তুমি কন্ট্রোল রুমে বসে তো দেখতে হবে যে তোমার যে মোটরটা চলতেছে না বা কোন মোটর, তোমার যদি একের অধিক মোটর থাকে, কোথায় কোন মোটরটা নষ্ট আছে বা কেন চলতেছে না, কেন ওভারলোডিং হচ্ছে, সেগুলোকে তোমার আন্ডারলোড করতে হবে। সো একটা সিগন্যালও তোমাকে দিতে হবে, ঠিক আছে? সো সিগন্যালটা দেওয়ার জন্য আমরা এই থার্মাল ওভারলোড রিলেগুলো ইউজ করি। এটা একই সাথে প্রোটেকশনও দিবে এবং এই কন্ট্যাক্ট দিয়ে আমাদের এখানে প্রোটেকশনটা দেওয়া হয় হচ্ছে কি, এটা তোমাদের মোটর প্রোটেকশনে যখন পড়ানো হবে তখন আরো ডিটেলে তোমরা বুঝতে পারবা। এটার জন্য আরো একটা ডিভাইস থাকে যেটাকে আমরা বলি ম্যাগনেটিক কন্ট্যাক্টর। এটার সাথে এই থার্মাল ওভারলোড রিলের সাথে একটা ম্যাগনেটিক কন্ট্যাক্টর অ্যাটাচ করা থাকে, যেটা দিয়ে আমরা প্রোটেকশনটা দিই। শুধুমাত্র এই থার্মাল রিলে দিয়ে, এই বায়োমেটালিক স্ট্রিপ দিয়ে কিন্তু বা এই রিলে দিয়ে কিন্তু আমরা প্রোটেকশন দিই না, এটার সাথে আরো একটা কন্ট্যাক্টর থাকে, ম্যাগনেটিক কন্ট্যাক্টর বলে। ওটা তোমাদের যখন মোটর প্রোটেকশন পড়ানো হবে তখন ওইটা তোমরা আরো ডিটেলে এটা নিয়ে ডিসকাস করবো, যে ওইটা দিয়ে আমরা প্রোটেকশনটা দিয়ে থাকি। তার মানে সিগন্যালিং এর জন্য
সিগন্যালিং এর জন্য আমাদের এই থার্মাল ওভারলোড রিলেটা লাগবে। শুধুমাত্র প্রোটেকশনের জন্য যদি হতো তাহলে আমাদের ওই মিনিয়েচার সার্কিট ব্রেকার দিয়ে প্রোটেকশন করা সম্ভব হতো, কিন্তু যখন আমাদের সিগন্যালিং এর প্রশ্ন আসবে, যখন কি টাইপের ফল্ট হয়েছে সেটা যখন ডিটেক্ট করতে হবে, তখনই আমাদের এই ওভারলোড রিলে লাগবে। বুঝতে জি পারছো? স্যার, বুঝতে পারছি স্যার। স্যার বলো। স্যার তাহলে মানে যদি এরকম হয় স্যার যে ইলেকট্রোমেকানিক্যাল ওভার কারেন্ট রিলে, এটার মূলত আমরা দেখলাম যে স্যার দুইটা ভাগে বিভক্ত, একটা হচ্ছে স্যার আমাদের ইন্ডাকশন আর আরেকটা হচ্ছে স্যার আমাদের একটা Attraction। হ্যাঁ স্যার অ্যাট্রাকশন, একটা হচ্ছে ইন্ডাকশন একটা হচ্ছে অ্যাট্রাকশন। তো স্যার যদি আমাদের মনে করেন যে এটার দেখা যাচ্ছে ওয়ার্কিং প্রিন্সিপাল মানে ব্যাখ্যা করতে চাইলে আসলে আলটিমেটলি কোনটার মানে ওয়ার্কিং প্রিন্সিপাল দিব স্যার, যে আসলে ইন্ডাকশনের ওয়ার্কিং প্রিন্সিপাল না অ্যাট্রাকশনের ওয়ার্কিং প্রিন্সিপাল? এটা একটা ল্যাব রিপোর্টের কোশ্চেন আছে স্যার, এখানে একটু কনফিউশন আছে। আমি কোশ্চেনটা পুরোপুরি বুঝি নাই, তবে আমি যদি শুধুমাত্র বলা থাকে যে ইলেকট্রোমেকানিক্যাল রিলের ওয়ার্কিং প্রিন্সিপাল, তাহলে তোমার দুইটাই লিখতে হবে। আর যদি স্যার তাহলে বলে আপনি রিপোর্টের 4 নাম্বার কোশ্চেনে যান স্যার, রিপোর্টের 3 নাম্বার কোশ্চেনে যদি দেখতেন স্যার একটু। আচ্ছা নাহিদ একটু ইয়েটা করো তো, 4 নম্বর। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, এই যে ওয়ার্কিং ও দা ফাংশন অফ দা ওভার কারেন্ট রিলে। ওভার কারেন্ট রিলের ফাংশন, ওভার কারেন্ট রিলের কাজ কি, ওভার কারেন্ট রিলে কি করে। তো এখানে তোমরা লিখতে পারো যে ওভার কারেন্ট রিলে ওভার কারেন্ট ডিটেক্ট করবে। প্রথম যে কাজটা হচ্ছে তার ওভার কারেন্ট ডিটেক্ট করবে। এখন যেহেতু এটা একটা যদি এটা ইলেকট্রোমেকানিক্যাল রিলে হয়, হ্যাঁ, সো এটা সিটি থ্রুতে ওভার কারেন্ট রিলে ওভার কারেন্ট ডিটেক্ট করে সে কাকে সিগন্যাল দিবে, সার্কিট ব্রেকারকে সিগন্যাল দিবে। এটা হচ্ছে তার প্রাইমারি ফাংশন। আর সেকেন্ডারি ফাংশনটা কি, যখন সে এই ওভার কারেন্টটা ডিটেক্ট করবে, এই কারেন্টের উপরে বেস করে সে একটা সিগন্যাল দিবে। সে যদি ওভার হয়, এখানে তো দুইটা, একটা দেখছো তোমরা যে একটা রিলের ভিতরেই, ওভার কারেন্ট রিলের ভিতরে দুই ধরনের রিলে থাকে, ইলেকট্রোম্যাগনেটিক অ্যাট্রাকশনও থাকে, ইন্ডাকশনও থাকে। যদি অ্যাট্রাকশন অপারেট করে তাহলে বুঝবা যে শর্ট সার্কিট ইন্ডিকেশন আসবে, আর যদি ইন্ডাকশন অপারেট করে তাহলে বুঝবা ওভারলোড ফল্ট হয়েছে। সো এখানে দুইটা জিনিস সে করবে। প্রথম কাজটা কি, কারেন্ট ডিটেক্ট করে যদি ওভার কারেন্ট হয় বা শর্ট সার্কিট কারেন্ট হয়, সে সার্কিট ব্রেকারকে সিগন্যাল দিবে যাতে করে সার্কিট ব্রেকার অপারেট করে। আর সেকেন্ডারি ফাংশনটা হচ্ছে সে একটা সিগন্যাল দিবে যে এটা কি টাইপের ফল্ট, এটা কি ওভার কারেন্ট নাকি শর্ট সার্কিট কারেন্ট। জি এখানে যদি বলা থাকতো যে ইলেকট্রোম্যাগনেটিক ইন্ডাকশন টাইপের ওয়ার্কিং প্রিন্সিপাল, তাহলে তুমি ওই ইলেকট্রোম্যাগনেটিক ইন্ডাকশন টাইপের রিলের কিভাবে কাজ করে সেটা তুমি দিতা, কিন্তু এখানে বলছে যে শুধুমাত্র বলা আছে যে ওভার কারেন্ট রিলের ফাংশন। জি স্যার, আমি ওয়ার্ক ফাংশনটা ধরছি স্যার। জি স্যার, এটা মিসিং হয়ে গেছে স্যার, মানে কোশ্চেনটা আরো প্রপারলি পড়া উচিত ছিল স্যার আমার। বুঝতে পারছি স্যার। আরো কারো কোনো কোশ্চেন আছে নাকি দেখো? কোশ্চেন থাকা উচিত, সবার কোশ্চেন ভিতরে ভিতরে থাকা উচিত, না হলে তো ল্যাব কিভাবে করবে। স্যার হ্যাঁ শুনতেছি, বলো। হ্যালো স্যার, এই স্যার এই ট্রিপ সার্কিট যেটা ছিল আর কি, ওখানে যদি আমাদের কোনো মানে ইনস্ট্যান্টেনিয়াস ফল্ট হয়, যে মানে ফল্টটা হইলো আবার চলে মানে কি রিমুভ হয়ে গেল, তো সেক্ষেত্রে রিলেটা মানে একবার অপারেট করে আবার এটা ডিসকানেক্ট হয়ে যাবে না? যদি শর্ট সার্কিটটা পার্মানেন্ট হয়, ঠিক আছে। আচ্ছা যদি এই ইনস্ট্যান্টেনিয়াস রিলের জন্য কিন্তু একটা সেটিংস থাকবে, ঠিক আছে। ইনস্ট্যান্টেনিয়াস রিলের সেটিংসটা থাকবে হচ্ছে ওভার কারেন্ট সেটিংসের থেকে অনেক বেশি। সো ইনস্ট্যান্টেনিয়াস সেটিংসটা যেটা ওভার কারেন্ট রিলে থেকে, ধরো আমাদের একটা রিলে যদি ওভার কারেন্ট সেটিংস হয় যদি 1.25 টাইমস, সেক্ষেত্রে আমাদের শর্ট সার্কিটের সেটিংস হবে মিনিমাম 10 টাইমস, ঠিক আছে। সো যদি 10 টাইমসটা যদি 10 টাইমসটা যদি এটা লাইন টু গ্রাউন্ড ফল্ট হয়, তাহলে কারেন্টে কিন্তু ম্যাগনিটিউড অনেক বেড়ে যাবে। কিন্তু যদি তোমার এই ফল্টগুলা, কারেন্টের ভ্যালুটা বাড়বে কি কারণে, কারেন্টের ভ্যালুটা বাড়ার একটাই কারণ, যদি এটা লাইন টু গ্রাউন্ড ফল্ট হয়, আদারওয়াইজ কিন্তু কারেন্টের ভ্যালুটা বাড়বে না, ঠিক আছে। সো যদি লাইন টু লাইন ফল্ট হয়, ধরো যে কি বলে যখন বৃষ্টি হবে বা ঝড় হবে, তখন আমাদের কিন্তু লাইন টু লাইন ফল্ট হতে পারে। সো সেই কারেন্টের ম্যাগনিটিউডের থেকে কিন্তু লাইন টু গ্রাউন্ড ফল্টের ম্যাগনিটিউডের কারেন্টের ম্যাগনিটিউডটা কিন্তু অনেক বেশি থাকে। সো এই কারণে আমাদের যখন হাই কারেন্ট হয় বা শর্ট সার্কিট কারেন্ট হয়, সেক্ষেত্রেই শুধুমাত্র আমাদের অ্যাট্রাক্টেড আর্মেচার টাইপ রিলেটা অপারেট করবে। আর যদি লাইন টু লাইন পার্মানেন্ট হয়, সেক্ষেত্রে এটা অপারেট করবে। আর যদি ঝড় হয় বা বৃষ্টি হয়, তখন কিন্তু বোঝাই যাবে যে এটা কি টাইপের ফল্ট।
এখানে আজকাল যে মাইক্রোপ্রসেসর বেস রিলেগুলো আছে এগুলো কিন্তু ডিটেক্ট করতে পারে এটা কি টাইপের ফল্ট, এটা কি লাইন টু লাইন ফল্ট নাকি লাইন টু গ্রাউন্ড ফল্ট। এটা ডিটেক্ট করারও অপশন কিন্তু রিলের মধ্যে থাকতে হবে যে এটা কোন টাইপের ফল্ট। ঠিক আছে, সো যদি লাইন টু লাইন পার্মানেন্ট হয় কত সময় ধরে ছিল সেগুলোও কিন্তু ডিটেক্ট করার অপশন কিন্তু রিলের মধ্যে এখন আছে। ঠিক আছে, আর তোমার যে কোশ্চেনটা ছিল যে এটা ইনস্ট্যান্টলি ট্রিপিং হবে কিনা, অবশ্যই হবে ইনস্ট্যান্টলি ট্রিপিং। যদি তার কারেন্টের ম্যাগনিটিউডের থেকে বেশি কারেন্ট তার ভিতর দিয়ে যায় তাহলে অবশ্যই ইনস্ট্যান্টলি ট্রিপিং হবে। তার তো একটা থ্রেশহোল্ড ভ্যালু থাকবে, সেই সেটিংসের থেকে বেশি কারেন্ট গেলে অবশ্যই সে ইনস্ট্যান্টলি ট্রিপ করবে। না স্যার, মানে ট্রিপ করার পরে যখন ধরেন মানে ফল্ট ক্লিয়ার হয়ে গেল মানে এনি হাউ, সেক্ষেত্রে রিলেটা তার আগের স্টেটে মানে নরমালি ওপেন স্টেটে চলে যাবে না? ওপেন কন্ডিশনে চলে যাবে। তো এখানে কিছু জিনিস আছে যেটা আমাদের তোমাদেরকে হয়তো দেখানো হবে ক্লাসের মধ্যে পরে। একটা হচ্ছে অটো রিক্লোজার সিস্টেম থাকে, একটা সার্কিট ব্রেকারের অটো রিক্লোজিং অপশন থাকে। অটো রিক্লোজিং অপশনটা হচ্ছে যে একটা সার্কিট ব্রেকার যদি ওভারলোড হয়, এটা ওভারলোডের ক্ষেত্রে আমি বলতেছি, যখন ওভারলোড হবে তখন একটা সার্কিট ব্রেকার একটা সার্টিন টাইমে পরে আমাদের ট্রিপ করবে। ট্রিপ করার পরে তার কিছু সময় পরে সার্কিট ব্রেকার অটোমেটিক্যালি আবার নিজে নিজে রিক্লোজ হবে, এজন্য এটাকে আমরা বলতেছি অটো রিক্লোজার। সো অটোমেটিক্যালি রিক্লোজ হওয়ার পরে যদি দেখে যে সিস্টেমে ফল্ট আছে তাহলে সে আবার ওপেন হয়ে যাবে। এরকম করে সে 3বার ক্লোজ করতে চেষ্টা করবে। 3বার ক্লোজ করার পরেও যদি দেখে সিস্টেমে ফল্ট আছে তাহলে সে ওপেন অ্যান্ড লক হয়ে যাবে। সো এই কন্ডিশনটা আমরা সব সময় ওভারলোডের জন্য অ্যাপ্লাই করি, এটা শর্ট সার্কিটের জন্য কখনোই অ্যাপ্লাই করি না, কারণ ওভারলোডটা হচ্ছে ম্যান মেড। এটা কিন্তু সব সময় ওভারলোড আন্ডারলোড এটা সব সময় কিন্তু সুইচ হচ্ছে, লোড সব সময় প্রতিনিয়ত চেঞ্জ হচ্ছে। সো ওভারলোড থেকে যদি আন্ডারলোডে যায়, ওভারলোড কন্ডিশনে মনে করো ট্রিপ করলো, ট্রিপ করার পরে আমার গিয়ে যদি আবার সার্কিট ব্রেকারকে অন করতে হয় আমার দেখতে হবে যে কেন এটা ট্রিপ করলো, ওভারলোড কারেন্টে ট্রিপ করলো, তখন আমরা লোড কমাবো, তারপরে আমরা আবার সার্কিট ব্রেকারকে অন করব। সো এখানে আমাদের অনেক ডিলে হবে। সো এই ডিলেটাকে ওভারকাম করার জন্য আমাদের এই অটো রিক্লোজার ফাংশনটা থাকে, যার ফলে একটা সার্কিট ব্রেকার যদি ওভারলোড কন্ডিশনে ট্রিপ করে তার কিছুক্ষণ পরে সে আবার অটোমেটিক্যালি রিক্লোজ হবে। রিক্লোজ হওয়ার পরে সে যদি দেখে যে সিস্টেমে কারেন্টের ম্যাগনিটিউডটা কমে গেছে তাহলে সে ক্লোজ অবস্থাতেই থাকবে। আর যদি দেখে যে না তখনও ওভারলোড কন্ডিশনটা অ্যারাইজ করতেছে তখন সে আবার ওপেন হয়ে যাবে। এরকম করে সে 3বার ক্লোজ করতে চেষ্টা করবে অটোমেটিক্যালি, এজন্য এটাকে বলে অটো রিক্লোজার। অটোমেটিক্যালি ক্লোজ হওয়ার পরে 3বার ক্লোজ হওয়ার পরে সে যদি দেখে ফল্ট কন্ডিশনটা এক্সিস্ট করতেছে তখন সে ধরে নিবে যে এটা একটা পার্মানেন্ট ফল্ট। এটা পার্মানেন্ট ফল্ট যদি হয় সে ওপেন অ্যান্ড লক হয়ে যাবে, অর্থাৎ সার্কিট ব্রেকারকে ম্যানুয়াল অপারেশন ছাড়া আর অটোমেটিক্যালি অপারেট করানো তখন আর যাবে না। বোঝা গেছে? ইয়েস স্যার, থ্যাংক ইউ। সো এটা কিন্তু যেটা বললাম এটা কিন্তু শর্ট সার্কিটের ক্ষেত্রে কি আমরা আবার রিক্লোজ করব? শর্ট সার্কিট আছে কিনা সেটা দেখার জন্য কি আবার রিক্লোজ করব? না স্যার। এটা কখনোই করব না স্যার। ঠিক আছে, এটা কোন কন্ডিশনে করব? ওভারলোড কন্ডিশন। ওভারলোড কন্ডিশন, এটা কিন্তু মাথায় রাখতে হবে। এটা দুইটা কিন্তু আবার একরকম মনে করো না। শর্ট সার্কিট কন্ডিশন হচ্ছে পার্মানেন্ট ফল্ট বা শর্ট সার্কিট কারেন্টের ম্যাগনিটিউড অনেক হাই। সো এই হাই কারেন্টে সে ইনস্ট্যান্টলি ফিট করবে। ঠিক আছে, সেটা ম্যানুয়াল অপারেশন ছাড়া শর্ট সার্কিট রিমুভ করা হবে না। ঠিক আছে, ম্যানুয়ালি আমাদের গিয়ে দেখতে হবে কেন ট্রিপ করছে। যদি অ্যাট্রাক্টেড আর্মেচার টাইপ রিলে অপারেট করে আমার গিয়ে দেখতে হবে যে কেন সেটা ট্রিপ করছে, যেহেতু কারেন্টের ম্যাগনিটিউডটা অনেক হাই, এত হাই হওয়ার তো কথা না। সো আমার ম্যানুয়ালি গিয়ে আমার প্রবলেমটাকে ফিক্স করতে হবে, প্রবলেমটাকে ফিক্স করার পরে তারপরে গিয়ে আমার সার্কিট ব্রেকারকে ক্লোজ করতে হবে, আদারওয়াইজ কিন্তু সার্কিট ব্রেকারকে ক্লোজ করা যাবে না। নাও পরের কোশ্চেন বলো। স্যার অ্যাট্রাকশন রিলে কি আমরা শর্ট সার্কিটের জন্য শুধু মানে শর্ট সার্কিটের জন্য ব্যবহার করি এরকম কিছু স্যার? হ্যাঁ, অ্যাট্রাকশন টাইপ রিলেটা কি ইনস্ট্যান্টেনিয়াস অপারেশন, তাই না? জি স্যার, জি স্যার। তো এটা শুধুমাত্র অপারেট করবে আন্ডার শর্ট সার্কিট কন্ডিশন। আর থার্মালটা তো নরমালি আমরা ওভারলোডের জন্য ইউজ করব, তাই না স্যার? থার্মালটা লো ভোল্টেজ সিস্টেমে, ঠিক আছে। জি স্যার। থার্মালটাই হচ্ছে সব সময়, এটা মনে রাখবা, এই যে থার্মাল ওভারলোড রিলে যেটা বাইমেটালিক স্ট্রিপ এখানে দেখা যাচ্ছে 3টা। সো এই থার্মাল ওভারলোড রিলে সব সময় এটা
লো ভোল্টেজ ইলেকট্রিক্যাল ইকুইপমেন্টের প্রোটেকশনের জন্য আমরা ইউজ করি, ঠিক আছে, লো ভোল্টেজে। হাই ভোল্টেজ লাইনে আমরা এই থার্মাল ওভারলোড রিলে ইউজ করব না। হাই ভোল্টেজ লাইনে আমাদের ইলেকট্রোমেকানিক্যাল রিলে লাগবে, ইন্ডাকশন টাইপ রিলে লাগবে। জি স্যার। স্যার আমাদের সার্কিট সেটআপে শুধু আমাদের স্যার মানে ইন্ডাকশন রিলেটেড শুধু সেটআপ দেওয়া আছে, মানে আমাদের থার্মাল ওভারলোড রিলের কোনো মানে কানেকশনটা দেওয়া নাই। এটা থাকলে একটু বুঝতে আর একটু সুবিধা হইতো স্যার। থার্মাল ওভারলোড রিলের কানেকশনটা কিরকম হবে? নাহিদ কি ড্র করতে পারবা? হ্যালো স্যার এইখানে ড্র অপশন তো এখানে ওই যে ওই থার্মাল ওভারলোড রিলের ভিতরে যে থার্মাল ওভারলোড রিলেটা একটু অন করো এই জি স্যার। পিকচারটা। জি আচ্ছা এখানে আমি তো এখানে গুগল ক্রোম ইউজ করি নাই কখনো আগে। স্যার যদি একটা সমস্যা হয় স্যার তাহলে নেক্সট ক্লাসে মানে ক্লাসে 3 নাম্বার লেকচারের মধ্যে একটা জায়গায় বুঝিয়ে দিলে হবে স্যার। বলে না দিই। না, এটা আমি বলি সুশান্ত, একটু হ্যাঁ খেয়াল স্যার। করো। এইখানে থার্মাল ওভারলোড দিলেতে 6টা পয়েন্ট আছে, বুঝছো? জি স্যার। এটা তো 3 ফেজ সিস্টেমও আমরা ইউজ করতে পারি, 6টা পয়েন্ট আছে, কিন্তু আমরা যখন আমাদের ল্যাবে ব্যবহার করি তখন আমরা সিঙ্গেল ফেজ হিসেবে ব্যবহার করি। এই জন্য আমরা যেটা করি একটু খেয়াল করো, আমরা এখান থেকে এই যে 1 2 3 এরকম জি, নিচে আরো 3টা পোর্ট আছে, 4 5 6। আমরা যেটা জি, করব 1 নাম্বার আর 6 নাম্বার থেকে আমরা দুইটা কেবল বের করব, ঠিক আছে? জি 1 স্যার। নম্বর আর 6 নাম্বার থেকে দুইটা কেবল বের করব। তাইলে 2 3 4 5 কে কি করতে হবে বলো? সিরিজে করতে হবে। জি স্যার। তাইলে একটা সিঙ্গেল ফেজ হিসেবে কাজ করবে আর কি। তাইলে এই 1 নাম্বার থেকে আর 6 নাম্বার থেকে আমরা দুইটা কেবল বের করব, বের করে এইখানে যেভাবে দেয়া আছে সেরকমই আমরা বুঝতে এখানে পারছি স্যার, বুঝতে এইভাবে হ্যাঁ। কানেক্টেড করে দিব। মানে দিয়ে 3 ফেজ থেকে আমরা সিঙ্গেল ফেজে কনভার্ট করলাম হ্যাঁ স্যার। হ্যাঁ হ্যাঁ কনভার্ট জি, করে আমরা এইভাবে কানেক্ট করে দিব। আর ওখানে হচ্ছে এটা হচ্ছে থার্মাল ওভারলোড রিলের ফিজিক্যাল ভিউ। আমরা যখন ল্যাবে কাজ করব আমরা এই ভিউটা দেখবো, আমরা কিন্তু এটা দেখবো না, এটা হচ্ছে তার ভিতরকার ভিউ, বুঝছো? জি স্যার। তো জি স্যার। এইখানে এখানে আমরা কানেকশন দিয়ে দেখবো যে এই নবটা কোথায় আছে। এই যে 2 নম্বর নবটা, এটার নাম হচ্ছে কারেন্ট সেটিং কারেন্ট রেঞ্জ। সেটিং, জি স্যার। এই কারেন্ট সেটিং রেঞ্জটা যদি ধরো 12 এম্পিয়ারে সেট করা থাকে, তাইলে আমরা ওভারলোডিং এর জন্য কারেন্ট ইনজেকশন সেট থেকে ধরো 12 জায়গায় 30% ওভারলোড, তাহলে 30% ধরো 15 বা 18 এই টাইপের কিছু একটা আমরা অ্যাপ্লাই করব। অ্যাপ্লাই করলে ওই নির্দিষ্ট একটা সময়ের পরে বাইমেটালিক স্ট্রিপটা ব্যান্ড হয়ে এই রিলেটা তখন অপারেট করবে। তো জি এরকম স্যার। আমরা 3টা ডাটা নিব, ধরো একটা ডাটা 18-তে নিব, একটা 19-এ নিব, একটা 20-এ নিব। এবং যত আমরা কারেন্ট বাড়াইতে থাকবো তত এই বাইমেটালিক এলিমেন্ট তাড়াতাড়ি হিটেড হয়ে তাড়াতাড়ি ব্যান্ড হবে, মানে সময় কমে যাবে, অপারেটিং টাইম। জি স্যার। এইটাই। একদম ক্লিয়ার স্যার। আচ্ছা স্যার ম্যানুয়ালে একটা জায়গায় একটা পয়েন্ট ছিল স্যার, জি সেটিং কারেন্ট। এই সেটিং কারেন্ট ইকুয়াল টু মোটর নমিনাল কারেন্ট। স্যার নমিনাল কারেন্ট বলতে কি আমরা লোড কারেন্টটাকে বলতেছি স্যার? এটা কারেন্ট সেটিং না? জি স্যার। স্যার মানে থার্মাল ওভারলোড রিলের ওখানেই ছিল স্যার। হ্যাঁ এই যে স্যার। হ্যাঁ হ্যাঁ এইখানে কোনো এক জায়গায় ছিল সেটা, হ্যাঁ 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 এই হ্যাঁ যে হ্যাঁ। ইন কমপ্লায়েন্স ইন the setting current is the motor nominal নমিনাল current, কারেন্ট। not the tripping current. আচ্ছা এটা হচ্ছে তোমার মোটর রানিং অবস্থায় তার রেগুলার যে কারেন্টটা থাকে, স্টার্টিং অবস্থায় তো কারেন্ট অনেক বেশি হয়, কিন্তু মোটরটা যখন মানে ফুল রানিং অবস্থায় চলে যাবে তখন কিন্তু তার একটা মিনিমাম কারেন্ট থাকবে। আর ওই মিনিমাম কারেন্টটা তো আর ফল্ট কারেন্ট না, না স্যার। তাইলে ওখান থেকে ট্রিপিং কারেন্টটা হবে নমিনাল কারেন্টের চেয়ে বেশি। জি স্যার। ট্রিপিং কারেন্ট হচ্ছে যেটা ওভারলোডেড অবস্থায় ফল্ট কারেন্ট, আর নরমালি নমিনাল কারেন্ট হচ্ছে যেটা রেগুলার কারেন্ট আর কি, যেটা মেশিনের মধ্য দিয়ে নরমালি পাস হবে। তো এখানে এটাই বলা হয়েছে। হ্যাঁ স্যার একটা কোশ্চেন ছিল। জি বলেন, সমস্যা নেই বলেন। স্যার রিলের মধ্যে পিটি কয়েলের কি কোনো কাজ আছে? কি কয়েল? স্যার আপনি তো যখন ক্লাসে করাইছিলেন শুধু সিটি দিয়ে বুঝাইছিলেন রিলের মধ্যে যে সিটি দিয়ে, হ্যাঁ। ও হ্যাঁ, আমাদের এইখানে তো সব কারেন্ট রিলেটেড ফাংশন দেখাইছি, ওই জন্য পিটিটা আসে নাই। কিন্তু নেক্সট আমরা পিটি পাবো যখন আমরা হচ্ছে এই ডিরেকশনাল রিলে পড়বো, বুঝছেন? এখন আমরা ওভার কারেন্ট রিলে বা থার্মাল ওভারলোড রিলেতে আছি। আমরা যখন ডিরেকশনাল রিলেকে কাজ করাইতে যাব তখন কিন্তু আমাদের সিটি পিটি ভ্যালু দুইটাই লাগবে, কারণ ওখানে আমাদের পাওয়ারের কনসেপ্ট নিয়ে রিলেটাকে অপারেট করতে হবে।
এইখানে আমরা রিলেটাকে অপারেট করতেছিলাম শুধু ওভার কারেন্টের জন্য, কিন্তু যখন আমরা ওই যে ডিরেকশনাল রিলে ব্যবহার করব তখন সার্টেন একটা ডিরেকশন আমাদের ক্যালকুলেট করে বের করতে হবে। ওই টাইপের রিলে গুলাকে যখন অপারেট করব তখন সিটিপিটি দুইটাই লাগবে। জি স্যার। আর স্যার এখানে লাগে নাই, হ্যাঁ এখানে লাগে। বলতেছি স্যার, ইন্ডাকশন টাইপ যে জি, ইলেকট্রোম্যাগনেটিক ইন্ডাকশন টাইপের ওইটা কি শুধু আমাদের টাইম ডিলে অপারেশন করে? ইন্ডাকশন টাইপ রিলে দিয়ে টাইম ডিলে অপারেশন হবে, হ্যাঁ। কিন্তু কারণ স্যার ইন্ডাকশন হইতে তো একটু সময় লাগবে। জি স্যার, কিন্তু ল্যাবে দেখলাম যে ইনস্ট্যান্টেনিয়াস ওইটা সহ করতেছে, ওইটা কি মানে দুইটা একসাথে? ইন্ডাকশন টাইপ রিলের হ্যাঁ একটা অপারেশন ছিল আইএনএসটি, আর একটা ছিল টাইম ডিলে টি। তো আইএনএসটি টা অপারেশন হবে, এটাও সম্ভব যদি তোমার মানে ইন্ডাকশনটা যদি খুব তাড়াতাড়ি হয়, একটা হিউজ অ্যামাউন্ট অফ কারেন্ট ফ্লো এখানে চলে আসে, তাইলে তো সেটা ইনস্ট্যান্টেনিয়াসলি কাজ করতে পারে। তবে নর্মালি ইন্ডাকশন টাইপ রিলে গুলাকে আমরা চিন্তা করি হচ্ছে টাইম ডিলে অপারেশন, টাইম ডিলেড অপারেশন। আর ইনস্ট্যান্টেনিয়াস অপারেশনের জন্য নর্মালি আমরা অ্যাট্রাকশন টাইপ রিলে ব্যবহার করি। তোমরা যদি ইন্টারনেটে সার্চ করো তাহলে দেখবা যে ইলেকট্রোম্যাগনেটিক ইন্ডাকশন টাইপ রিলে গুলা হচ্ছে বেসিক্যালি টাইম ডিলেড অপারেশনের ক্ষেত্রে। কারণ ওই যে এখানে তো এই ডিস্কটা রোটেট করতে হবে, রোটেট করে মুভিং কন্টাক্ট এবং ফিক্সড কন্টাক্ট কাছাকাছি আসতে হবে। তাহলে এই মুভমেন্টের জন্য একটু তো সময় লাগবে, অনেক কম সময় লাগবে কিন্তু তাও তো একটা সময় লাগবে। আর অ্যাট্রাকশন টাইপ রিলেতে কিন্তু এরকম ডিস্কের মুভমেন্টের কিছু নাই। এখানে তুমি সিটি থেকে যত বেশি কারেন্ট আসবে তত তাড়াতাড়ি ইলেকট্রোম্যাগনেটটা ম্যাগনেটাইজ হয়ে আর্মেচার কয়েলটাকে নিজের দিকে টেনে নেবে। এই জন্য ইলেকট্রোম্যাগনেট যখন ইউজ করতেছি, মানে অ্যাট্রাকশন টাইপ রিলে যখন ইউজ করতেছি তখন এটা হচ্ছে ইনস্ট্যান্টেনিয়াস, আর যখন ইন্ডাকশন ইউজ করতেছি তখন সেখানে কিছুটা টাইম ডিলে অপারেশন হবে। জি স্যার, বুঝছি। তারপরে আর কারো কোনো কোশ্চেন আছে? তোমরা এই ল্যাব স্যার রিপোর্টটা, মোটরের ক্ষেত্রে তো দুই ধরনের রিলে ইউজ করা যায়। হ্যাঁ দুই ধরনের রিলে। স্যার জি বলেন। স্যার কোনটা তাহলে বেটার, যে এটা ডিপেন্ড থার্মাল করতেছে ওভারলোড রিলে নাকি ওভার কারেন্ট রিলে? না, এটা ডিপেন্ড করবে আপনার মোটরের প্রাইসের উপর। এখন ধরেন যে আপনার মোটরের প্রাইস ছিল 5,000 টাকা, কথার কথা আপনার দুতলা বাসার জন্য যে পানির মোটর ওইটার দাম 5,000। এখন ওইটার জন্য আপনি নিশ্চয়ই 10,000 টাকা দিয়ে থার্মাল মানে 10,000 টাকা দিয়ে ইন্ডাকশন টাইপ রিলে ইউজ করবেন না, ঠিক আছে? ডিপেন্ডিং অন প্রাইস অথবা ডিপেন্ডিং অন সিচুয়েশন, যে আমি যাকে প্রোটেক্ট, প্রথম ক্লাসে বলছিলাম ইন্ট্রোডাকশন ক্লাসে, যে আমি যাকে প্রোটেকশন দিব তার তুলনায় আমার প্রোটেকশন ডিভাইস যাতে বেশি দামি না হয়ে যায়। ওই জন্য নর্মাল যে মোটর টোটর গুলো আছে বা নর্মাল যে কোনো লোডের ক্ষেত্রে আমরা থার্মাল ওভারলোড রিলে ব্যবহার করবো, কারণ এগুলো দামে সস্তা। এই যে এইখানে একটা ছবি আছে, এই যে এই টাইপের রিলে এগুলো হচ্ছে কম দামি আর কি। আর যদি আমার মোটরটা অনেক বেশি, যেমন ইন্ডাস্ট্রিয়াল মোটর, এই মোটর যদি 1 ঘন্টা বন্ধ থাকে তাহলে আমার ইন্ডাস্ট্রিতে কয়েক লক্ষ টাকার লস হয়ে যাওয়ার সম্ভাবনা। সেই ক্ষেত্রে আমি ওখানে অনেক সফিস্টিকেটেড ডিভাইস যেমন এই যে ইলেকট্রোম্যাগনেটিক ইন্ডাকশন টাইপ রিলে ব্যবহার করবো। কিন্তু ডিপেন্ডিং অন সিচুয়েশন আর কি, যে আমি যাকে প্রোটেকশন দিতে চাচ্ছি তার কস্টিং অনুযায়ী আমি প্রোটেকশন সিস্টেম ডিজাইন করব, ঠিক আছে? জি ঠিক আছে স্যার। জি। আচ্ছা, তাহলে তোমরা যখন এই রিপোর্টটা তৈরি করবা তখন কিন্তু তোমরা একদম শুরু থেকে এই ছবিগুলা সব দিবা, এবং এই ছবিগুলার যে এক্সপ্লেনেশন মানে স্টেপ বাই স্টেপ যে অপারেশন সেগুলো লিখবা। এই ছবিগুলো অবশ্যই আঁকবা, কপি পেস্ট করে দিও না। কপি পেস্ট করে দিলে তো আর কোনো লাভ হবে না, এটা তোমরা হাতে আঁকবা। এরকম সুন্দর করে কালারফুল পেন্সিল ইউজ করলা, হাইলাইটার ইউজ করলা, সুন্দর করে আঁকলা, এগুলো আঁকার দরকার নাই। কিন্তু যেমন ইলেকট্রনিক টেপিং এটা তুমি আঁকতেই পারো। তারপরে মেকানিক্যালি যে এই দুটাকে দূরে সরাইলে কাজ করে সেটা তুমি একটু দেখাইতে পারো, যে এইখানকার গ্যাপটা বাড়াই দিলা, বা স্প্রিং এর যে স্প্রিং স্ট্রেংথটা বাড়াই দিলা, এরকম সুন্দর করে করবা। তারপর এই দুটা ছবি আঁকবা, এই দুটা ছবি খুব সুন্দর করে আঁকবা। এরকম কালারফুল পেন ইউজ করতে পারো। এটা আঁকার কিছু নাই, এটা আঁকা লাগবে না। থার্মাল ওভারলোড রিলের ক্ষেত্রে এটা তো আর আঁকতে পারবা না, বা এটাও আঁকতে পারবা না। তোমরা সেইখানে থার্মাল ওভারলোড রিলে সম্বন্ধে যতটুকু তোমার আইডিয়া আছে বা এটার ওয়ার্কিং প্রিন্সিপালটা, থিওরিটিক্যাল ওয়ার্কিং প্রিন্সিপাল, সেটা লিখলা। এইখান থেকে এই ছবিটাও না আঁকলেও চলবে, এটা তোমরা জাস্ট বুঝে নিবা কিভাবে কানেকশন। এটা ইনশাআল্লাহ আমরা ল্যাবে পরবর্তীতে করব, করে ডাটা নিয়ে তোমাদেরকে দেখাবো।
আর এখানে বলছিলাম যে কয়েকটা ডাটা এজিউম করে নিবা, অ্যাজাম্পশনের উপর বেস করে দেখাবা যে অপারেটিং টাইমটা কমে যায়। এটাই হচ্ছে তোমার কাজ, যে কারেন্ট বাড়বে অপারেটিং টাইম কমে যাবে, এরকম কিছু অ্যাজাম্পশন ডাটা নিয়ে তোমাকে এই রিপোর্টের উত্তরগুলো তৈরি করতে হবে। এই স্যার আচ্ছা স্যার, আরেকটা জিনিস হচ্ছে আইডিএমটি রিলে ইউজ করেছি আমরা এখানে। জি তো ডিএমটি রিলেটা কখন ইউজ হয়? মানে ডিএমটি স্যার কারেন্টের সাথে টাইম তো সবসময় ইনভার্স রিলেশনই থাকে হ্যাঁ, এক্ষেত্রে। তাহলে ডিএমটিটা কখন আসবে? ডেফিনিট মিনিমাম টাইম রিলেটা হচ্ছে এরকম যে আমার ফল্ট কারেন্ট যাই হোক একটা নির্দিষ্ট সময় পরই সে কাজ করবে। মানে গ্রাফটা যদি আমি এখানে একটু আঁকার চেষ্টা করি, সাপোজ আমি একটু চেষ্টা করি আঁকা যায় কিনা। সাপোজ আমার এটা হচ্ছে টাইমের এক্সিস, এটা হচ্ছে টাইমের এক্সিস, ওয়াই এক্সিসটা হচ্ছে টাইম, হ্যাঁ, আর এক্স এক্সিসটা হচ্ছে কারেন্ট। তাহলে কারেন্ট ভ্যালু যাই হোক এইখানে জিনিসটা হবে দেখতে এরকম। এটাকে কিভাবে আঁকবো? মানে একটা নির্দিষ্ট সময় নিয়ে সে কাজ করবে আর কি, এরকম হবে ডিএমটি, ডেফিনিট মিনিমাম টাইম। এটা হচ্ছে তার টাইম, ডেফিনিট মিনিমাম টাইম, কিন্তু কারেন্ট ভ্যালু কিন্তু চেঞ্জ হয়ে যাচ্ছে। ধরো এখানে কারেন্ট ভ্যালু ধরো 5 এম্পিয়ার ছিল, তার জন্য সে একটা ডেফিনিট মিনিমাম টাইম নিয়ে কাজ করবে, অথবা 10 এম্পিয়ার, তার জন্য একটা ডেফিনিট মিনিমাম টাইম থাকবে। তাহলে সেটা কিছুটা অসুবিধাজনক এই কারণে যে একটা বেশি কারেন্টকেও সে ওই পরিমাণ সময় ধরে প্রবাহিত হইতে দিবে, কম কারেন্টকেও সে একটা নির্দিষ্ট সময় পর্যন্ত ফ্লো হইতে দিবে, তারপরে গিয়ে সে কাজ করবে। আর আইডিএমটির ক্ষেত্রে যেটা সুবিধা, যে বেশি কারেন্ট হইলে সে কিন্তু দ্রুত অপারেট করবে। কথাটা বুঝছো? হ্যালো? জি স্যার। তাহলে বেশি কারেন্ট যদি আমার সিস্টেমের মধ্যে দিয়ে অনেকক্ষণ ধরে ফ্লো হয়, জি স্যার। তাহলে এটা সিস্টেমকে আনস্টেবল করে ফেলতে পারে। এই জন্য আমরা আইডিএমটিটাকে বেশি প্রিফারেন্স দিব, যে বেশি কারেন্ট কম সময়, কম কারেন্ট একটু বেশি সময় ধরে ফ্লো হইলেও অত সমস্যা হবে না। ঠিক আছে স্যার জি স্যার ল্যাব রিপোর্টে তাহলে থিওরিটিক্যাল পার্ট বলতে আমরা ম্যানুয়ালে যেগুলো আছে সেগুলো ফলো তাহলে করবো না স্যার, তাহলে ওই সার্কিট ডায়াগ্রাম গুলো দিব, প্রত্যেকটা টপিক কি কি টপিক নিয়ে আলোচনা করা হয়েছে এবং তার সামারিটা স্যার। ভিডিওতে লাস্টে দেখবা আমি কয়েকটা ছোট ছোট সার্কিট ড্র করছিলাম, ওগুলাও কিন্তু অবশ্যই দিতে হবে। খেয়াল করে দেখো ভিডিও লাস্টে 5-7 মিনিটে দেখবা যে ওখানে আমি কিছু সার্কিট ড্র করছিলাম, ওগুলা দিতে হবে, সুন্দর করে আঁকে দিবা, এবং ওগুলার নিচে 2-1 লাইন করে এক্সপ্লেনেশনটা দিবা যে কোনটা কি। শুধু ছবি আঁকা না, মানে ছবিটা আঁকলা, একে বললা যে এটা হচ্ছে রিলের নরমালি ওপেন কন্টাক্ট, ফল্ট হইলে এটা ক্লোজ হবে, তারপর এটা হচ্ছে নরমালি ক্লোজ কন্টাক্ট, ফল্ট হইলে এটা ওপেন, এরকম 2-1 লাইন করে নিজের মতো করে লিখবা আর কি। জি স্যার। ভিডিও লাস্টে গেলে পাবা ওই সার্কিট গুলা, কিন্তু ল্যাব ম্যানুয়ালে নাই, ওগুলা হচ্ছে থিওরিটিক্যাল কনসেপ্ট আর কি। তো ওই তুমি ওখান থেকে নিয়ে নিবা ছবিগুলো, ওখানে দেওয়া আছে। জি লাস্টে যে আমরা স্যার একটা মানে ইন্ডাকশন রিলেকে স্যার আমরা ইনস্ট্যান্টেনিয়াস অপারেশন এবং ডিলে অপারেশন দুইটা একসঙ্গে করতেছি বা একসঙ্গে করতে পারি, তার জন্য একটা সার্কিট ড্র করছিলাম। তো তার মাঝখানে একটা দেখা যাচ্ছে ইনস্ট্যান্টেনিয়াস অপারেশনের জন্য জাস্ট আমরা দেখা যাচ্ছে অ্যাট্রাকশন কয়েলের সঙ্গে দেখা যাচ্ছে স্যার আমাদের মানে হ্যাঁ ওই দেখা যাচ্ছে ট্র্যাপিং কয়েলটা একসঙ্গে কানেকশন করছিলাম, এবং দেখা যাচ্ছে যে ডিলে অপারেশনের জন্য মাঝখানে একটা ইন্ডাকশন, মানে স্যার এই জিনিসটা একটু বুঝতে একটু বা মানে রিয়েলাইজ করতে ঝামেলা হচ্ছে স্যার। মানে মানে জিনিসটা থিওরিটিক্যালি বুঝছি স্যার, কিন্তু আসলে অ্যাকচুয়ালি ধরো যে বেসিক্যালি ওটা যদি ইনস্ট্যান্টেনিয়াস অপারেশন হইতো তাহলে তুমি অ্যাট্রাকশন রিলে কয়েলটা ব্যবহার করতে, ঠিক আছে? ইন্ডাকশন কয়েলটাকে তখন তুমি ইনঅ্যাক্টিভ হিসেবে পাবা। তাহলে খেয়াল করে দেখো আমরা ওইখানে অ্যাট্রাকশন এবং ইন্ডাকশন দুইটাকে কিন্তু সিরিজে রাখছি। হ্যাঁ স্যার সিরিজে রাখছেন স্যার। জি স্যার সিরিজে রাখছি। তো প্রথমে যদি অনেক বেশি কারেন্ট চলে আসে তখন কি অ্যাট্রাকশন হবে না ইন্ডাকশন হবে? অবশ্যই আগে অ্যাট্রাকশন হবে স্যার। অ্যাট্রাকশন হবে, তখন কিন্তু ইন্ডাকশন যদিও ওখানে আছে কিন্তু ইন্ডাকশন কাজ করার আগেই অ্যাট্রাকশন কাজ করে ফেলবে। জি স্যার। আর যদি এমন হয় যে তুমি চাচ্ছ যে একটু কম পরিমাণ কারেন্ট, এই কারেন্টটাকে আমি আগে ইন্ডাকশন হয়ে দেখবো হচ্ছে কিনা, না হইলে পরে অ্যাট্রাকশন, তখন কি হবে ওই কম পরিমাণ কারেন্টটা এসে ইন্ডাকশন কয়েলটাকে সে ওই টর্ক দিবে, ইন্ডাকশন কয়েলকে টর্ক দিলে ইন্ডাকশন কয়েল তখন সিগন্যালটা পাস করাবে অ্যাট্রাকশনকে। এই মাঝখানে বলছিলাম 5 সেকেন্ডের মতো সময়, জাস্ট একটা ধারণা দেওয়ার জন্য। তাহলে এই যে 5 সেকেন্ড সময় ডিলে হইলো,
এটা কিন্তু ইন্ডাকশন কয়েল যদি মাঝখানে না বসতো তাইলে সম্ভব ছিল না। জি ইন্ডাকশন স্যার। কয়েলকে বসানোর কারণে এই ডিলেটা সম্ভব হয়েছে। তাহলে এখানে দুইটা কেস একসাথে কনসিডার করতে পারতেছো, একটা হচ্ছে অনেক বেশি কারেন্ট আসলে কি হবে, আরেকটা হচ্ছে একটু কম পরিমাণ কারেন্ট আসলে একটু ডিলেড অপারেশন হবে। এটাই আর কি, যে দুইটা কয়েল, একটা হচ্ছে অ্যাট্রাকশনের জন্য ট্রিপিং কয়েল, আরেকটা হচ্ছে ইন্ডাকশনের জন্য কয়েল। আমরা অ্যাট্রাকশন কয়েলের সামনে একটা ইন্ডাকশন নিয়ে আসতেছি, তাহলে আমাদের সিগন্যালটা ইন্ডাকশন হয়ে ইন্ডাকশনকে পার করে অ্যাট্রাকশনকে গেলে দেন হচ্ছে কাজ হবে, তার মানে একটু ডিলে হয়ে গেল। আর যদি প্রথমেই অনেক বেশি কারেন্ট চলে আসে তাহলে ইন্ডাকশন হওয়ার আগেই অ্যাট্রাকশন কাজ করে ওটাকে ট্রিপ করে ফেলবে। স্যার এখানে যে আমরা ডিলে অপারেশনটা করতেছিলাম স্যার, একটা জি। ইন্ডাকশন কয়েলের পর যে আরেকটা মানে মানে আরেকটা induction অ্যাট্রাকশন নিয়ে আসছে। আরেকটা অ্যাট্রাকশন নিয়ে আসছি, তারপরে আবার দেখা যাচ্ছে আর মানে ট্রিপিং যে কয়েলটা নিয়ে আসছি স্যার। ট্রিপিং কয়েল কিন্তু সার্কিট ব্রেকারের, এটা রিলের না। ট্রিপিং কয়েলটা হচ্ছে সার্কিট ব্রেকারের। কারণ এই যে এখানে যদি খেয়াল করো, এই ছবিটা যদি একটু খেয়াল করো, সবসময় কিন্তু রিলের কন্টাক্ট গুলা কার সাথে কানেক্টেড, এই যে ট্রিপ সার্কিটের সাথে কানেক্টেড। খেয়াল করো জিনিসটা, ট্রিপ সার্কিটের সাথে কানেক্টেড। এখন এই ট্রিপ সার্কিটটা কিন্তু সার্কিট ব্রেকারের ট্রিপিং কয়েল, বুঝছো? তাইলে ওই ওই যে লাস্টে আমি যে রিলে গুলা দেখাচ্ছি, সেই রিলে গুলা একটা সিগন্যাল পাস করে দিবে হচ্ছে ট্রিপ কয়েলকে, আর ট্রিপ কয়েল মানে হচ্ছে সার্কিট ব্রেকারের ট্রিপ কয়েল। জি স্যার, হ্যাঁ, এবার ক্লিয়ার স্যার। আচ্ছা। স্যার, এটা সবসময় মনে রাখবা, রিলে কিন্তু ফল্ট রিমুভ করতে পারবে না। রিলে সিগন্যালটা দিয়ে সার্কিট ব্রেকারকে কাজ করায় ফল্ট রিমুভ করবে। আর জি, এই জিনিসটা এখনো যদি একটু আনক্লিয়ার থাকে, আগামী যে লেকচারটা স্যার দিবেন ওটা হচ্ছে আমাদের হাই ভোল্টেজ রিলে অপারেশন। ওখানে এই জিনিসটা আবার রিপিট হবে যে কোনটা সার্কিট ব্রেকারের ট্রিপিং কয়েল, কোনটা সার্কিট ব্রেকারের ক্লোজিং কয়েল। সার্কিট ব্রেকারে কিন্তু দুইটা কয়েল, ক্লোজিং ট্রিপিং। প্রথমে ক্লোজিং কয়েলটা কানেক্টেড থাকবে, আর নাহলে লাইনে কোনো কারেন্ট যাবে না, বুঝছো? জি স্যার। তারপরে ট্রিপ সার্কিটে রিলে থেকে সিগন্যাল গেলে ট্রিপ কয়েল এনার্জাইজড হয়ে মুভিং কন্টাক্ট ফিক্সড কন্টাক্টকে আলাদা করে দিলে তখন সার্কিটটা এলিমিনেট হবে বা ফল্টটা এলিমিনেট হবে। তাহলে জি, কোনটা ক্লোজিং কয়েল এবং কোনটা ট্রিপিং কয়েল এবং কে কখন এনার্জাইজড হবে, এই পুরো মেকানিজমটা এখনো তোমরা দেখো নাই। এটা নেক্সট ক্লাসে ইনশাআল্লাহ দেখবা। দেখে এটার সাথে যখন কম্পেয়ার করবা তখন পুরো জিনিসটা মাথার সামনে দেখবা, যে মাথার সামনে ভাসতেছে যে সিগন্যালটা কার কাছ থেকে কার কাছে। এই লেভে আমরা ক্লোজিং কয়েল নিয়ে আলোচনাই করি নাই, কিন্তু ক্লোজিং কয়েল লাগবে। সার্কিট ব্রেকারকে তো আগে ক্লোজ করতে হবে, দেন তুমি সার্কিট ব্রেকারকে রেডি করলা যে এখন সে ট্রিপ করার জন্য রেডি। কিন্তু যদি ক্লোজিং কয়েলে কোনো এনার্জি না থাকে তাহলে তো সার্কিট ব্রেকার লাইনের সাথে কানেকশনই পাবে না, বুঝছো? আগে স্যার। ক্লোজিং কয়েল, পরে ট্রিপিং কয়েল। আর ট্রিপিং কয়েল গুলা সিগন্যাল পাবে কার কাছ থেকে? রিলের কাছ থেকে। রিলের কাছ থেকে সিগন্যাল পাইলে দেন সে এনার্জাইজড হয়ে তারপরে সে অপারেট করবে। স্যার এখন মোটামুটি ক্লিয়ার হয়েছে স্যার, মোটামুটি মানে বোঝার মতো ক্লিয়ার হয়ে গেছে স্যার এখানে। আর আর রবিবারের লেকচারটা শোনার পরে দেখবা একদম সব পরিষ্কার হয়ে যাবে। ওই দুইটা লেকচারকে তখন তোমরা কম্পেয়ার করলে, মিলাইলে দেখবা যে একদম সবকিছু মিলতেছে একটার সাথে একটা, রিলেশন গুলা তখন বুঝতে হবে। জি স্যার। আর আমাদের এই ল্যাবগুলো সাজানোই হয়েছে এরকম করে, যাতে করে তোমরা একটার পর একটা তোমরা বুঝতে পারো। প্রথমে যে রিলে দেখানো হয়েছে, তার আগে দেখবা যে পরে তোমরা দেখবা যে সার্কিট ব্রেকার, তারপরে দেখবা যে রিলের সাথে সার্কিট ব্রেকার দিয়ে কিভাবে ট্রিপ সার্কিটের অপারেশন করানো হয়। এরপরে 4 নাম্বার এক্সপেরিমেন্টে দেখবা যে এই ট্রিপ সার্কিটগুলো কিভাবে সাবস্টেশনে কিভাবে কানেক্টেড থাকে। আমরা এরপরে দেখবো যে কি কি রিলে আছে, আরো কি কি ধরনের রিলে হয় ফর কারেন্টকে ক্লিয়ার করার জন্য। তো এই জিনিসগুলো কিন্তু তোমাদের প্রত্যেকটা জিনিসই স্টেপ বাই স্টেপ। তোমরা এখন জাস্ট প্রত্যেকটা আলাদা আলাদা কম্পোনেন্ট গুলো দেখতেছো যে পাওয়ার সিস্টেমের প্রোটেকশনের জন্য। আজকে যেরকম দেখলা তোমরা ইলেকট্রোমেকানিক্যাল রিলে, ইলেকট্রোমেকানিক্যালে 2 ধরনের রিলে দেখছো। এরপরে দেখবা হচ্ছে সার্কিট ব্রেকার। নেক্সট উইকে যে সার্কিট ব্রেকার গুলো দেখবা, সেই সার্কিট ব্রেকার গুলো তোমাদের যত সার্কিট ব্রেকার আছে লাইনে, আমরা যত ধরনের সার্কিট ব্রেকার ইউজ করি সমস্ত ধরনের সার্কিট ব্রেকারের অপারেশন তোমরা ওইখানে দেখবা। তো নেক্সট ভিডিওটা তোমরা খুব ভালো করে দেখলে সার্কিট ব্রেকার সম্পর্কে তোমাদের আমার মনে হয় আইডিয়া ক্লিয়ার হয়ে যাবে আরো। ঠিক আছে? সো সার্কিট ব্রেকারের অপারেশন, সার্কিট ব্রেকার কিভাবে অন করতে হয়, সার্কিট ব্রেকার কিভাবে অফ হয়। ঠিক আছে? নর্মাল সার্কিট ব্রেকারের মতো এটা কিন্তু অন করলেই অন হয় না। অন করার জন্য কিছু ক্রাইটেরিয়া ফুলফিল করতে হয়। হাই ভোল্টেজ লাইনে সার্কিট ব্রেকারকে অন করার জন্য কিছু ক্রাইটেরিয়া ফুলফিল না করলে এটা অন হয় না। তো এই ইয়েগুলা তোমাদেরকে, ক্রাইটেরিয়াগুলো কি কি ক্রাইটেরিয়া আছে সেই জিনিসগুলো তোমাদেরকে ডিটেলে ওই ল্যাবের মধ্যে তোমাদের ডিসকাস করানো হবে।
জি স্যার। আর সত্যি বলতে স্যার ভিডিওগুলা, ল্যাবের ভিডিওগুলা অনেক লেন্দি হচ্ছে স্যার, কিন্তু আসলে ভিডিওগুলোর তুলনা হয় না স্যার, সত্যি বলতে এত ক্লিয়ার বুঝতে পারতেছি স্যার। ইনফরমেটিভ ভিডিও এগুলো হচ্ছে গিয়ে তোমাদের কিন্তু ল্যাবের ভিডিওগুলো তোমাদের প্র্যাকটিক্যাল ফিল্ডের সাথে রিলেট করে তৈরি করা হয়েছে, ঠিক আছে? প্র্যাকটিক্যাল ফিল্ডে কি কি ধরনের প্রবলেম হইতে পারে, এবং তোমরা এই ভিডিওগুলা যদি দেখো ভালো করে লেন্দি, আমার নেক্সট ল্যাবের ভিডিওটা আমার করার কথা, আমি অলরেডি করে ফেলছি, ওটা দেখবা যে 3 ঘন্টার ভিডিও। যদি ওটা 3 ঘন্টার ভিডিও হইলেও তোমরা যদি ওটা ভালো করে দেখো, আশা করি তোমাদের সার্কিট ব্রেকার সম্পর্কে আইডিয়াগুলো ক্লিয়ার হয়ে যাবে, জি স্যার। ঠিক আছে? কিন্তু তোমাদের এই জিনিসগুলো দেখতে হবে, ছোটখাটো অনেক জিনিস আছে যেগুলো তোমাদের ইন্টারভিউ বোর্ডে কোশ্চেন জিজ্ঞেস করতে হতে পারে, ঠিক আছে? সো এই জিনিসগুলা আমাদের তো ল্যাবে, আমাদের এই ল্যাবে যদি আমরা ফিজিক্যালিও ল্যাবটা করতাম, আমাদের লেকচারটা কিন্তু অনেক বড়ই হইতো, 2 ঘন্টা হয়তো লেকচারই হইতো, সবগুলো লেকচারই তোমরা দেখবে যে 2 ঘন্টার মতো লেকচারই হয়। আমাদের দেখানোর যেটা, এগুলো বেশিরভাগই কিন্তু তোমাদেরকে দেখানো হতো যে কিভাবে এই সিস্টেমটা কাজ করে এবং প্র্যাকটিক্যালি কিভাবে এই জিনিসগুলো কানেক্টেড থাকে লাইনের সাথে। তো এই জিনিসগুলো সম্পর্কে তোমাদের আইডিয়াগুলো থাকা, কিভাবে কাজ করে এগুলো তো তোমাদের, এবং কানেকশন ডায়াগ্রামগুলো দেখা, এগুলো তোমাদের ভালো করে বুঝতে হবে। এই বোঝার জন্য তোমাদেরকে যতটা ডিটেইলে করানো সম্ভব সমস্তভাবেই এই চেষ্টা করা হচ্ছে, যাতে করে তোমরা ভালো করে বুঝে ভালো একটা ইঞ্জিনিয়ার হয়ে বের হতে পারো। জি স্যার। তবে 3 ঘন্টার ল্যাব শুনে ভয় পাওয়ার কিছু নাই। না স্যার, ভালো লাগতেছে স্যার, বুঝতে পারি তো স্যার। তোমরা এই ভিডিওগুলো দেখলে অবশ্যই উপকৃত হবা। পরে এখন যদি মানে মনে করো যে টাইমটা অনেক বেশি লাগছে, কিন্তু পরে দেখবা যে আসলেও এটা দরকার, এটা অবশ্যই দরকার, এটা সবার জন্যই দরকার। কারণ সার্কিট ব্রেকার আমাদের 6 ধরনের সার্কিট ব্রেকার আছে, ঠিক আছে? সো ওইগুলোর ইনফরমেশনগুলো যদি বলতে হয় তখন অনেক বড় হয়ে যাবে। সময় নিয়ে দেখবা, আশা করি ভালো লাগে। কারো কোনো কোশ্চেন আছে নাকি দেখো আর? স্যার অ্যাকচুয়ালি ল্যাব রিপোর্ট স্যার আমাদের প্রায় 2 দিন ধরে সময় লাগতেছে স্যার, প্রচুর সময় ল্যাব রিপোর্টে দিতে হচ্ছে স্যার। থিওরিটিক্যাল পার্টটা কি মানে মানে না বাদ না, দেওয়া এটা যায়? এটা এটা বাদ দেওয়া যাবে না। তোমাদের আগেও এইভাবেই সময় লাগছে, মানুষ ল্যাব রিপোর্ট তৈরি করছে, তোমাদের পরেও এটাই থাকবে, এটা আমাদের ট্রেডিশনাল ল্যাব। এখানে আমরা কম্প্রোমাইজ করব না, কারণ তুমি যদি ল্যাব রিপোর্টটা ঠিকঠাক মতো তৈরি করো, তাহলে তোমার যত রকমের পরীক্ষাই হোক, ভাইবা হোক, এমসিইউ কিউ হোক, রিটেন হোক, তুমি দেখবা নির্বিঘ্নে তুমি ভালো মার্কস পাবা। আর ল্যাব রিপোর্ট যারা নিজেরা তৈরি করে না, এটা ওইটা তাদেরই পরে প্রবলেম হয়। কারণ একটা ল্যাব রিপোর্ট তৈরি করার জন্য তোমার বইয়ের হেল্প নিতে হবে, লেকচার শুনতে হবে বারবার, ল্যাব ম্যানুয়াল পড়তে হবে। এই যে একটা প্রসেস, এই প্রসেসের মধ্যে দিয়ে তোমাকে নেওয়া হচ্ছে, তোমাকে ট্রেনিং দেওয়া হচ্ছে যে তুমি এই ল্যাবটা, তোমরা যতই খালি চাও এদিক ওদিক দিয়ে ফাঁকি দিয়ে পার হয়ে যাইতে, তুমি এই তো তোমার লাস্ট সেমিস্টার, তাই না? এফোর্ট দাও, ভালো করবা, এবং তুমি নিজেই শান্তি পাবা। যখন তুমি পাওয়ার সেক্টরে কোথাও ভাইবা দিতে যাবা, তোমার পরীক্ষার প্রশ্ন শুরুই হবে সার্কিট ব্রেকার থেকে, একদম সার্কিট ব্রেকার থেকে শুরু করে একেবারে ট্রান্সফরমার প্রোটেকশন পর্যন্ত তোমাকে জিজ্ঞেস করবে। তো তখন যদি তুমি উত্তর দিতে না পারো, তখন তোমারও বদনাম, আমাদেরও বদনাম। কিন্তু আমাদের একটা সুনাম আছে মার্কেটে, আসাম ল ইউনিভার্সিটি, আমরা বিশেষ করে পাওয়ারে আমাদের প্রচুর সুনাম আছে। তোমাদের সিনিয়র যারা আছে তাদেরকে দেখবা, যত নামি দামি পাওয়ার কোম্পানি আছে, তুমি নাম বলো, আমি বলে দিতে পারবো আমাদের কোন স্টুডেন্ট সেখানে আছে। আমার ব্যাচের তো অনেকে আছে, তারা তো এখন এইচডি লেভেলে চলে গেছে প্রমোশন পেয়ে। সো তোমরা এটাকে অবহেলা করো না, এই ল্যাব রিপোর্ট গুলা ভালো মতো তৈরি করো, এতে তোমার ল্যাবেরও উপকার হবে, এমনকি তোমার থিওরি ক্লাসের জন্য ওইখানে উপকার পাবা। তুমি যখন কুইজ টুইজ দিবা, দেখবা যে জিনিসগুলো তো রিলেটেড, থিওরিতে যেভাবে স্যার আগাচ্ছেন, আমরা ল্যাবে যেভাবে আমরা আগাচ্ছি, একটা সিরিয়ালেই তো আগাচ্ছি। তো তোমার জন্য এটা উপকার হবে। এগুলা প্রশ্ন আর করবা না যে ল্যাব রিপোর্ট তৈরি করতে সময় বেশি লাগতেছে বা এটা ওইটা, এগুলা করবা না। তুমি তোমার মতো করে এফোর্ট দাও, উপকারটা তুমি এন্ড অফ দ্য সেমিস্টার বা যখন চাকরি ক্ষেত্রে যাবা তখন টের পাবা। আচ্ছা, স্যার এখন তাহলে স্যার এই জন্য আমাদের আমাদের ওয়ার্কিং অ্যাকশন হচ্ছে, আমি বলি, শনিবার রাত 12টার মধ্যে তোমরা এক্সপেরিমেন্ট নাম্বার 2 এর রিপোর্ট জমা দিবা। রিপোর্ট জমা দেওয়ার জন্য লিঙ্ক গুলা তো একটাই লিঙ্ক, আমরা গত উইকে যে লিঙ্ক দিছি ওই একই লিঙ্ক, ওখানে গিয়ে দিয়ে দিলা। আগামী বৃহস্পতিবার ইনশাল্লাহ 7টা 15 মিনিটে তোমাদের একটা ছোট এমসিকিউ টাইপের এক্সাম হবে, 7টা 15 থেকে। 7টার সময় আমরা লিঙ্ক দিয়ে, মানে 7টার সময় আমরা মিটিং এ জয়েন করব, 7টা 15তে লিঙ্কটা দেওয়া হবে, ওটা অবশ্যই গুগল ফর্মে নেওয়া হবে, তোমরা সেখানে পরীক্ষাটা দিবা।
এই পরীক্ষার মার্কিং স্কিম কি হবে বা কিভাবে এটা অ্যাডজাস্ট করা হবে এটা স্যার পরে ডিসাইড করবেন। এখন তোমরা পরীক্ষা দিতে হবে এটা মাথায় রাখো। এবং পরীক্ষার সিলেবাস হচ্ছে প্রথম দুইটা এক্সপেরিমেন্ট, প্রথম দুইটা শুধু সার্কিট মানে ইনসুলেটর, তারপর ফিউজ, এমসিবি আর হচ্ছে রিলে। আর আগামী রবিবারে স্যারের লেকচার যেটা স্যার দিবেন, স্যার অলরেডি মেনশন করলেন যে লেকচার তৈরি হয়ে গেছে। তাহলে দেখো স্যাররা তোমাদের জন্য আগে থেকে এফোর্ট দিয়ে সব কাজ করতেছে, আর তোমরা রেডিমেড একটা জিনিস পেয়ে এটা থেকে একটা রিপোর্ট তৈরি করতে তোমরা অনীহা। এখন তোমরা এই স্যারের লেকচার 3 ঘন্টা, এটা তোমরা যতবার শুনবা আমিও শুনবো, কারণ আমি প্রতিবারই স্যারের কাছ থেকে নতুন নতুন ইনফরমেশন পাই। আমি স্যারের সাথে দীর্ঘদিন যাবত এই লেভে আছি, কিন্তু প্রতিবারই আমার মনে হয় যে আমি নতুন কিছু না কিছু শিখতেছি। তো লেকচারটা শুনবা, যদি টায়ার্ড লাগে 3 ঘন্টার লেকচার দরকার হলে 5 বারে শুনবা, ঠিক আছে? 40 মিনিট করে বা 50 মিনিট করে 3-4 বারে শুনবা, তাড়াহুড়ার কিচ্ছু নাই। এই লেকচার গুলা তোমরা গুগল ড্রাইভে সেভ করে রাখবা, তোমাদের ভবিষ্যৎ জীবনেও এগুলা কাজে আসবে। আর রিপোর্ট নিয়ে যাতে আমি আর পরবর্তীতে না শুনি যে রিপোর্টে এরকম হয়েছে এরকম হয়েছে। রিপোর্ট তুমি তোমার মতো করে বানাও, মার্ক দেওয়ার দায়িত্ব আমাদের। তুমি কতটুকু এফোর্ট দিছো এটা তোমার রিপোর্ট দেখলেই বোঝা যাবে। রিপোর্ট বিভিন্ন রকম আছে, 5 পৃষ্ঠার রিপোর্টও হয়, 15 পৃষ্ঠার রিপোর্টও হয়। তো তুমি যেভাবে এফোর্ট দিবা আলটিমেটলি তোমার নিজেরই সেটা পরে বুঝতে পারবা যে এটা কি ফাঁকিবাজি করলাম না ভালো মতো করলাম। তো এখন যদি এক্সপেরিমেন্ট রিলেটেড কোনো প্রশ্ন থাকে কারো করতে পারো, আর নাহলে আমরা মিটিংটা ক্লোজ করে দিব। স্যার স্যার জি বলেন, স্যার এক্সপেরিমেন্ট 1 এর একটা প্রবলেম ছিল। বলেন, সমস্যা নেই, বলেন। স্যার মোটরের তো একটা স্টার্টিং কারেন্ট থাকে, তো ওইটার সময় স্যার এমসিবি টাইপটা কিভাবে সেট করব স্যার, ওটা একটু বললে ভালো হতো। রেটিংটা, এমসিবি রেটিং? জি স্যার, মানে কোন কোন টাইপের এমসিবি ইউজ করব মোটরের স্টার্টিং এর জন্য ওইটা স্যার। আচ্ছা, আমি একটু বলি। তোমাদের ল্যাবের মধ্যে বিভিন্ন ধরনের এমসিবি টাইপ দেখানো হয়েছে, বি টাইপ, সি টাইপ, ডি টাইপ। বি টাইপকে আমরা বলছিলাম যে বি টাইপের রেটিংসটা ছিল 3 to 5 টাইমস কারেন্টে সে অপারেট করবে, ঠিক আছে? সি টাইপের ক্ষেত্রে আমরা বলছিলাম 5 to 10 টাইমস, ঠিক আছে? ডি টাইপের ক্ষেত্রে বলছিলাম 10 to 15 টাইমস, এরকম। তো এই যে একটা মোটর কত রেটিং এর একটা সার্কিট ব্রেকার লাগাবো, সেটা ডিপেন্ড করতেছে মোটরের স্টার্টিং কারেন্টের উপরে, মোটরটা কতটুকু ইন্ডাকটিভ নেচারের সেটার উপরে। এখন মোটরটা যত বেশি ইন্ডাকটিভ নেচারের হবে এবং মোটরের শ্যাফটে কি পরিমাণে লোড আছে সেটার উপরে। তো একটা মোটরের ইন্ডাকটিভ লোড কি পরিমাণ, যত বেশি ইন্ডাকটিভ লোড হবে তত তার ইনরাশ কারেন্টের ম্যাগনিটিউডটা স্টার্টিং পিরিয়ডে বাড়বে। এখন ধরো একটা মোটরের স্টার্টিং পিরিয়ডে কারেন্টটা হচ্ছে 7 to 8 টাইমস, এটা তো ইনরাশ কারেন্ট। এই ইনরাশ কারেন্টটা 1 to 3 সাইকেলের মতো থাকে। 1 to 3 সাইকেল মানে তো বুঝতেই পারতেছো খুবই অল্প সময়ের জন্য এটা থাকে, এরপরে কিন্তু আর ইনরাশ কারেন্ট থাকে না, তারপরে এটা স্টেডি স্টেট কন্ডিশনে চলে যায়। আমরা ইনরাশ কারেন্টকে 3টা ধাপে ভাগ করতে পারি, সাব ট্রানজিয়েন্ট পিরিয়ড, ট্রানজিয়েন্ট পিরিয়ড, স্টেডি স্টেট পিরিয়ড। তো এইখানে আমাদের 3 সাইকেলের পরে কিন্তু এটা স্টেডি স্টেট কন্ডিশনে চলে যায়। তো এই সময়ে মোটর যদি সার্কিট ব্রেকার যদি পিক করে কারেন্টটা, তাহলে তো সে অপারেট করে ফেলবে, কিন্তু এটা তো ফল্ট কারেন্ট না, এটা তো পার্মানেন্ট কোনো ফল্ট না, এটা ইনরাশ কারেন্ট। তো এই কারেন্টে যাতে সার্কিট ব্রেকার অপারেট না করে, এ কারণে আমাদেরকে সার্কিট ব্রেকারের সাইজটাকে এমনভাবে সিলেক্ট করতে হবে, যেমন ধরো যদি 7 to 8 টাইমস হয় কারেন্ট, তাহলে আমরা সিলেক্ট করব হচ্ছে 8 টাইমস এর উপরে গিয়ে তারপরে আমরা এটাকে ধরবো। আচ্ছা, এখন খেয়াল করে দেখো সার্কিট ব্রেকারের ভিতরে কিন্তু 2 ধরনের প্রোটেকশন আছে, একটা কি ওভারলোড প্রোটেকশন আর একটা কি শর্ট সার্কিট প্রোটেকশন। শর্ট সার্কিটটাকে সেট করব আমরা 8 টাইমসের উপরে, আর ওভারলোডটাকে সেট করতে পারি আমরা 8 টাইমসের নিচে। কারণ কি, ওভারলোডের ক্ষেত্রে কিন্তু ডিলে হবে, ওভারলোডের ক্ষেত্রে যে ডিলেটা হবে সেই ডিলেতে কিন্তু ইনরাশ কারেন্টের কোনো এফেক্ট আসবে না, কারণ ইনরাশ কারেন্টের ক্ষেত্রে ওই বায়োমেটালিক স্ট্রিপ গরম হওয়ার সময়ই পাবে না, ঠিক আছে? তার আগেই ইনরাশ কারেন্ট চলে যাবে। কিন্তু যদি শর্ট সার্কিট হয় তাহলে কিন্তু কারেন্টের ম্যাগনিটিউডটা যেহেতু অনেক বেশি, সেক্ষেত্রে আমরা অপারেট করতে দিতে পারি না এই ইনরাশ কারেন্টের কন্ডিশনে। সো সেটার জন্য অবশ্যই শর্ট সার্কিটের কারেন্টের ভ্যালুটা হতে হবে আমাদের 8 টাইমস যদি হয় ইনরাশ কারেন্ট তার উপরে, তার নিচে হবে আমাদের ওভারলোড সেটিংসটা, ঠিক আছে? যেমন ধরো একটা মোটরের রেটিংস হচ্ছে 10 অ্যাম্পিয়ার,
তাহলে জি স্যার। ইনরাশ কারেন্ট হচ্ছে 70 অ্যাম্পিয়ার্স ফর এক্সাম্পল, তাহলে 70 অ্যাম্পিয়ারের উপরে দিব আমরা শর্ট সার্কিট সেটিংস, আর 70 অ্যাম্পিয়ারের নিচে মানে ধরো 20 অ্যাম্পিয়ার থেকে 70 অ্যাম্পিয়ার পর্যন্ত দিব ওভারলোড সেটিংস। বোঝা গেছে? বুঝতে পারছো? জি স্যার, এবার ক্লিয়ার হয়েছে, থ্যাংক ইউ স্যার। জি স্যার। আচ্ছা, আর কারো কোনো কোশ্চেন আছে নাকি? দেখ, তাহলে স্যার আমরা এখানে টাইপ সি ইউজ করতে পারি? টাইপ সি ইউজ করতে পারি, এটা তো আমি বললাম যে এটা কি এখন টাইপ সি, এটা আমি এখন বলতেছি না টাইপ সি, আমি কি বললাম যে এটা ইন্ডাকটিভ নেচারের উপরে ডিপেন্ড করে, ইন্ডাকটিভটা কত নেচারের, ঠিক আছে? এখন টাইপ সি করব কখন? যখন আমরা দেখবো যে 7 to 8 টাইমস, এখন যদি 3 to 5 টাইমস হয় ইনরাশ কারেন্টে তাহলে তো আমি টাইপ সি তে যাব না, তখন আমরা যাব টাইপ বি তে। বোঝা গেছে ব্যাপারটা? জি স্যার। জি স্যার। ঠিক আছে, এটা ডিপেন্ড করবে এটা কতটুকু ইন্ডাকটিভ নেচার, যত বেশি ইন্ডাকটিভ নেচার হবে ইনরাশ কারেন্টের ম্যাগনিটিউডটা তত বেশি হবে। সো সেটার ক্ষেত্রে আমরা বি থেকে সি তে যাব, সি থেকে ডি তে যাব, ঠিক আছে? তো সেগুলো ডিপেন্ড করবে। না আর কারো কোনো কোশ্চেন? স্যার একটা কোশ্চেন ছিল যে স্যার ওই যে আমরা যে ল্যাব রিপোর্ট স্যার সাবমিশন করব স্যার, ওইটার পর কি আমাদের কোনো কনফার্মেশন মেসেজ কি আসতে পারে আমাদের মেইলে? মানে না, কনফার্মেশনটা অফ করে রাখা আছে। তোমার দরকার কনফার্মেশন? না আচ্ছা, মানে দেওয়া আমি যাবে ওটা এডিট। আচ্ছা ঠিক আছে, আর স্যার কনফার্মেশন মেল আমাদের যাতে যায়। হ্যাঁ বলো। স্যার আমাদের নেক্সট জি। উইকে যে পরীক্ষাটা হবে তখন কি আমাদের এইরকম গুগল মিটে কি জয়েন করা লাগবে নাকি মানে আমরা না গুগল ফর্মে মিটিং এ ডাইরেক্ট জয়েন করা আগাগোড়া পরীক্ষা- সেমিস্টারেই প্রয়োজন নাই। তুমি আজকে এই যে দেখো, আজকে মিটিং এ তোমরা জয়েন করছো 40 জনের মতো, এইখানে যা কিছু আলোচনা হয়েছে কোনোটা কি তোমার অপ্রয়োজনীয়? প্রয়োজনীয় আলোচনা। তো তোমাদের প্রবলেম বের হয়েছিল, তোমরা কোয়েশ্চেন করছো, স্যার উত্তর দিচ্ছেন, এইটা তোমাদের ক্লিয়ার হয়ে গেল। এখন তুমি যদি মনের মধ্যে প্রশ্ন নিয়ে বসে থাকো, কে ক্লিয়ার করবে তোমাকে? এই জন্যই তো মিটিংটা। তো তুমি যদি মিটিং জয়েন না করতে চাও, আমাদের কোনো বাধা নাই। 7:15 গুগল ক্লাসরুমে গুগল ফর্মের মাধ্যমে কোশ্চেন আপলোড হবে, তুমি ওখান থেকে প্রশ্ন দেখে উত্তর দিয়ে চলে যাবা, মিটিং এ না আসলেও কোনো প্রবলেম। জি স্যার, থ্যাংক ইউ। তাহলে আমার মনে হয় যে আমাদের আজকের মিটিং এই পর্যন্তই থাকুক ইনশাল্লাহ। এরপরেও যদি তোমাদের কখনো কোনো প্রশ্ন আসে যে কোনো এক্সপেরিমেন্ট রিলেটেড, অবশ্যই তোমরা গুগল ক্লাসরুমে পোস্ট করতে পারো, ওপেন ফর অল। সেখানে স্যার উত্তর দিয়ে দিবেন, বা আমি বা ম্যাডাম আমরা দিয়ে দিব। তাহলে তোমাদের নেক্সট কাজ হচ্ছে শনিবার রাত 12টা পর্যন্ত এক্সপেরিমেন্ট 2 আপলোড করা রিপোর্ট, এবং রবিবার থেকে স্যারের লেকচার আপলোড হইলে সেটা সুন্দরভাবে দেখবা। ওগুলা নিয়ে আমরা আবার আগামী বৃহস্পতিবার আলোচনা করব, আর আলোচনার মাঝখানে আমরা 15 মিনিটের ছোট্ট একটা পরীক্ষা দিব এমসিকিউ টাইপের। ওইটা আবার সবার জন্য ম্যান্ডেটরি, আমি এখনই ক্লাসরুমে পোস্ট করে দিচ্ছি আমাদের পরীক্ষা সংক্রান্ত ইনফরমেশন গুলা, ওইটা কিন্তু ম্যান্ডেটরি ফর অল। ঠিক আছে? তাহলে ওই সময়টা তোমরা ফ্রি রাখবা, মিটিং এ জয়েন করো না করো প্রবলেম নাই, কিন্তু 7:15 থেকে 7:30 পর্যন্ত 15 মিনিটের জন্য তুমি ক্লাসরুম থেকে গুগল ফর্মের মাধ্যমে পরীক্ষাটা দিতে হবে, এটা ম্যান্ডেটরি ফর অল। ওইটার মার্কিং স্কিম কি হবে সেটা আমরা পরে ডিসাইড করব, আপাতত পরীক্ষা দাও। ঠিক আছে? তাহলে থ্যাংক ইউ সবাইকে। আসসালামু আলাইকুম স্যার। স্যার আসসালামু আলাইকুম স্যার। ওয়ালাইকুম ওয়ালাইকুম আসসালাম। আসসালামু আলাইকুম স্যার।